আমাদের আজকে ক্লাস হবে ফোকলোর তো বাংলা লোকসাহিত্য নিয়ে। নাম শুনে মনে হয় যে আসলে এই সাবজেক্টটি খুবই কঠিন। তো বিষয়টা আসলে এরকম একদমই না, বুঝছেন। বললে সবই সহজ, কঠিন জিনিসও সহজ হয়, কিন্তু টেকনিক জানতে হবে। তো এখানে হচ্ছে আমাদের দুটো পার্ট আছে, বুঝছেন। বইয়ে হচ্ছে অধ্যায় আছে টোটাল 5টি, কিন্তু আমি সহজ করে বোঝানোর জন্য এখানে দুইটা পার্ট আকারে প্রথমে দিছি। প্রথমত দুইটি পার্ট আপনারা পাবেন এখানে। ফোকলোর 1 নম্বর পার্ট যেটা আছে সেটি হচ্ছে ফোকলোর বিষয়ক তত্ত্ব মতবাদ। মানে ফোকলোর বিষয়ক যে তত্ত্ব এবং মতবাদ আছে এটা 1 নম্বর পার্টে পাবেন। আর 2 নম্বরে হচ্ছে বাংলা লোকসাহিত্য। এই বাংলা লোকসাহিত্যের মধ্যে আবার হচ্ছে 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায় হচ্ছে, একে হচ্ছে ময়মনসিংহ গীতিকা, 2 হচ্ছে রূপকথা, আর 3 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লোকছড়া, আর 4 হচ্ছে ডাক ও খনার বচন। এই যে এখানে 4টা অধ্যায় আছে না, এই 4টা অধ্যায়ের কিন্তু পটভূমি বিশাল, অনেক বড় একটা পটভূমি। আর এখানে হচ্ছে ফোকলোর বিষয়ক তত্ত্ব মতবাদ, এখানেও বিশাল পটভূমি, আমরা পড়ে শেষ করতে পারবে না। তো এখানে আসলে টেকনিক খাটাইতে হবে। তো আমরা এখানে প্রথমে পাচ্ছি পার্ট একই হচ্ছে 40 নম্বর পাবো, আর পার্ট 2 এ পাবো হচ্ছে 60 নম্বর। টোটাল হচ্ছে কত, 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে হচ্ছে আমরা তো 20 নম্বর তো আপনারা পরীক্ষা দিচ্ছেন এই কোর্সের জন্য, তাহলে আমরা এখানে পাচ্ছি 80 নম্বর। 80 নম্বরের পরীক্ষা হয়। তো 80 নম্বরের হলে এখানে হচ্ছে আপনারা 50 পাবেন, আর এখানে 30 পাবেন। হুম। তো 30 নম্বরের জন্য তো আমাদের বেশি পড়ার দরকার নাই, আমাদের সিলেবাস অনুযায়ী আগাইতে হবে যে আসলে কি কি আছে। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে পার্ট 2 নিয়ে। কারণ পার্ট 2 এ যেহেতু 50 নম্বর আছে, এই 50 নম্বরকে আমরা বেশি গুরুত্ব দিব, এবং এখান থেকে কিভাবে আরো বেশি নাম্বার উঠানো যায়, আর 40 থেকে 45 আপনারা কিভাবে উঠাইতে পারেন, আমি এটাই আজকে বুঝাই দিব। আর পার্ট 1 নিয়ে কথা হবে কালকের ক্লাস, ঠিক আছে। এর আগে আমি একটু সাজেশনে যাব, যে সাজেশনে কি আছে। সাজেশনে ক বিভাগে তো কারো সমস্যা হওয়ার কথা না, কারণ ক বিভাগে এখানে প্রেডিকশন প্রশ্ন আছে এবং ইয়ে দেওয়া আছে, বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, সবগুলো করবেন। এখানে 37টা প্রশ্ন আছে, 37টা প্রশ্ন থেকে অনেক কমন হবে। তো খ বিভাগে হচ্ছে মোট প্রশ্ন 14টা আছে, তার মধ্যে প্রেডিকশন আছে 2, 4, 6, 7, 8টা আছে। এই 8টার মধ্যে আপনারা 5টা ইনশাল্লাহ কমন পাবেন, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে প্রবাদ কাকে কাকে বলে, প্রবাদের স্বরূপ গঠন ও প্রকৃতি, এটা 1 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে। উপকথা বলতে কি বুঝো, এটাও 1 নম্বর অধ্যায় থেকে আসছে। এটা হচ্ছে যদি বর্ষে মাঘের শেষ, এটি হচ্ছে খনার খনার বচন থেকে এটি। আর লোককাহিনী বলতে কি বুঝো, এটাও হচ্ছে বাংলা লোক সাহিত্যের প্রশ্ন। নদের চাঁদের পরিচয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় পাঠের প্রশ্ন। মহুয়ার শেষ পরিণতি, এটাও কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। দেওয়ানা মদিনা। তাহলে আমরা এখানে সব থেকে বেশি কোনগুলো পাচ্ছি, পার্ট 2 এর প্রশ্ন পাচ্ছি না। এই যে দক্ষিণারঞ্জন ঠাকুরমার ঝুলি, এটাও দ্বিতীয় পার্ট। খনার বচন, এটাও দ্বিতীয় পার্টে আছে। ডাকের বচনের মূল বিষয়বস্তু কি, এটাও দ্বিতীয় পার্টে আছে। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই 30 মার্কের জন্য প্রশ্ন কিন্তু পাচ্ছি হচ্ছে 1, 2, 3, 4টা, 4টা 5টা প্রশ্ন এখানে থাকবে। তো আপনার পরীক্ষায় 2টা প্রশ্ন থাকবে আর কি 5 মার্কের জন্য। তো গ বিভাগে যদি আসি, তাহলে গ বিভাগেও সেম কাহিনী। এখানে প্রথমে যে এই 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টা প্রশ্নের মধ্যে আপনারা 3টে কমন তো নিশ্চিত পাবেন, এটা আমি শিওর। ঠিক আছে। তো এই জন্যই এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তাই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই আমরা আজকে টপিক গুলো আর কি পড়বো। ঠিক আছে। তো আমরা যেহেতু দ্বিতীয় পার্টের ওখানে বেশি প্রশ্ন পাচ্ছি, এই জন্য আমি আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। তো এখানে আবার হচ্ছে ময়মনসিংহ গীতিকা আছে। ঠিক আছে। ময়মনসিংহ গীতিকায় আবার হচ্ছে 2টা পালা আছে, একটি হচ্ছে মহুয়া, আর একটি হচ্ছে দেওয়ানা মদিনা। তো আপনারা আবার অনেকেই মনে করবেন যে মহুয়া ও দেওয়ানা মদিনা কি 2টা মিলে একটা পালা? না, এখানে পৃথক পৃথক করে দেওয়া আছে, মহুয়া একটা, দেওয়ানা মদিনা একটা। ঠিক আছে। এখানে রূপকথা আছে ঠাকুরমার ঝুলি, যেটা দক্ষিণারঞ্জন মিত্রের রচিত। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে লোকসরা আছে, ডাক ও খনার বচন আছে। ঠিক আছে। প্রথমে আমরা যেটা পাচ্ছি যে ময়মনসিংহ গীতিকাটা আসলে কি, এবং এটি কারা রচিত, কারা এটাকে রচনা করছেন, এবং কারা সংগ্রহ করছেন, সম্পাদনা কে করছেন, এই বিষয়ে এখানে ময়মনসিংহ গীতিকার দেওয়া আছে, যে কে কে কি করছেন না করছেন, এই বিষয়টা আমি এখানে তুলে ধরছি। এরপর আমরা পাচ্ছি হচ্ছে ময়মনসিংহ গীতিকা যে 2টি, এই ময়মনসিংহ গীতিকাকে পাচ্ছি, একটি হচ্ছে মহুয়া, আর একটি হচ্ছে মদিনা।
তো আমি এখানে একটু আপনাদেরকে বলি যে ময়মনসিংহ গীতিকাটা আসলে কি। ময়মনসিংহ গীতিকাটা আমরা বলতে পারি একটা পালা গান, ঠিক আছে। এখানে অনেকগুলো পালা আছে, অনেকগুলো ধারা আছে, এই ধারাগুলোকে হচ্ছে ময়মনসিংহ গীতিকা বলা হয়। এবং এটি ময়মনসিংহে, এটা অঞ্চল ভেদে ময়মনসিংহের এটা হচ্ছে বিখ্যাত, যেটা অনেক আগে 1923 থেকে 1932 সালের দিকে হচ্ছে এগুলো খুবই প্রচলিত ছিল, ঠিক আছে। তো আমাদের যেমন হচ্ছে আমাদের অঞ্চল রংপুর, এখানে যেমন হচ্ছে ভাওয়াইয়া গান, এটা খুবই বিখ্যাত এবং এটা খুবই পরিচিতি একটা লাভ করে ভাওয়াইয়া গান, যদিও এটা এখন আর ওইভাবে নাই। তো তৎকালীন সময়ে যেটা আর কি খুবই ডিস্টিংগুইশ, মানে একটু পৃথক করা যায়, এই জন্যই হচ্ছে আমরা বলি যে আমাদের রংপুরের বিখ্যাত হচ্ছে ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান বললেই মানুষ মনে করে যে আসলে রংপুরেরই এটা একটা হচ্ছে ঐতিহাসিক যে বিষয় সেটি। তো এরকমই হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকা হচ্ছে আম, ময়মনসিংহের যে 1923 থেকে 1932 তৎকালীন সময়ের যে হচ্ছে অঞ্চল ভেদে যে পালা গান হইতো এবং ধারা হইতো, এগুলোই হচ্ছে কি ময়মনসিংহ গীতিকা। বর্তমানে এটাকে হচ্ছে নেত্রকোনা বলা হয় আর কি, ঠিক আছে। তো ময়মনসিংহের কেউ কি আছেন এখানে ক্লাসে? ক্লাসে কেউ কি ময়মনসিংহের আছেন? থাকলে একটু রেসপন্স করেন। আমরা কি ক্লাস করতেছেন না ঘুমাচ্ছেন? কেউ রেসপন্স করেন না। আপু আমার বাসা তো যশোর, রেসপন্স করে আর কি হবে? আচ্ছা ঠিক আছে, বাকিরা কি ঘুমাচ্ছেন নাকি? আপনি কি ক্লাস করতেছেন না ঘুমাচ্ছেন? না, না ম্যাম ঘুমাচ্ছি না। আমি তো চট্টগ্রামের। আমি এক্সপ্লেইন করে কি করব? না, একটু রেসপন্স করবেন তো ক্লাস করতেছেন কিনা। যাই হোক, ময়মনসিংহে তাহলে এখানে কেউ নেই, না থাকলে নাই। তো ময়মনসিংহের বিখ্যাত হচ্ছে পালাগান। তো এগুলো খুবই প্রাচীন কালের, আদিম আর কি। তো সেই সময় হচ্ছে রচিত ছিল। তো আমি যখন ছোট ছিলাম তখনও পালা গান হইতো, আপনারা বলতে পারেন কিনা আমি জানি না। তবে ছোটবেলায় তো হইতোই, গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো যাই হোক, তো পালা গান হচ্ছে কতগুলো হচ্ছে জারি গান, পালা গান, এগুলো কিন্তু আগে হইতো। তো এই পালা গান হচ্ছে আম, সংগ্রাহক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন হচ্ছে এই পালা গানগুলোকে সংগ্রহ করে এবং রচয়িতা হচ্ছে ভিন্ন ভিন্ন জন হলেও এখানে চন্দ্রকুমার দে তিনিও একজন রচয়িতা এবং সংগ্রাহক, ঠিক আছে। আমরা এখানে দুজন বিখ্যাত ব্যক্তি পাচ্ছি, একজন ব্যক্তি হচ্ছেন চন্দ্রকুমার দে আর একজন হচ্ছে দীনেশ চন্দ্র সেন। তো ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি রচনা করেন নাই, তিনি সম্পাদনা করছেন। আর চন্দ্রকুমার দে আবার সংগ্রহ করছেন এবং রচনাও করছেন। আর এই পালাগানগুলো আসলে তৎকালীন সময় তো ওইভাবে কোনো লিখিত ইতিহাস ছিল না, না থাকার কারণে এগুলো ওইভাবে লেখা হয়নি কে করছে কে না করছে, ঠিক আছে। তো যতটুকু তথ্য আছে এতটুকু তথ্যের ভিত্তিতেই আমি বলতেছি। তো এই হলো বিষয়। তৎকালীন ইয়েতেই ময়মনসিংহ জেলা নেত্রকোনা মহাকুমার কেন্দুয়া শহরের উপকণ্ঠে আইথর নামক স্থানে অধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করেছিলেন। এই গীতিকাটি বিশ্বের 23টি ভাষায় মুদ্রিত হয়েছে, ঠিক আছে। ময়মনসিংহ যে গীতিকা আছে এই গীতিকাগুলো হচ্ছে বিশ্বের 23টি ভাষায় হচ্ছে মুদ্রিত হয়েছে। তো বাংলা ভাষার একটি রূপ যা রয়েছে শুধুমাত্র গ্রামের মধ্যে, শহরে বাংলার থেকে তার বাহ্যিক রূপ খানিকটা অন্যরকম। ময়মনসিংহ গীতিকা বাংলাদেশের আদি গ্রাম্য রূপকে পাঠকের কাছে তুলে ধরে। তো ময়মনসিংহ গীতিকা এগুলো আসলে শহরে তো ওইভাবে পালা গান জারি গান হয় না, এই জন্য হচ্ছে এগুলো শহর কেন্দ্রিক না, শুধু গ্রাম কেন্দ্রিক। গ্রামে শীতের দিনে মানুষ মজলিস করে, করে হচ্ছে একটু আহ আনন্দ উল্লাসের জন্য এই পালাগান গুলো আগে করতো। তো আমরা এখানে পাচ্ছি মূলত দুইটি পালাগান, একটি হচ্ছে মহুয়া আর একটি হচ্ছে দেওয়ানা মদিনা, ঠিক আছে। তো মহুয়ার পালার আসলে মূল ঘটনা কি আমরা এটি জানবো, ঠিক আছে। এবং মহুয়ার পালা কোথায় হয়েছে কিভাবে হয়েছে এই ততটুকু জানা দরকার আর কি। তো তৎকালীন অবিভক্ত বঙ্গের ময়মনসিংহে 1950 সালে রচনা হয় মহুয়ার পালা। আপনাদের প্রশ্ন আসতে পারে যে মহুয়ার পালা কোথায়, কোন অঞ্চলে এবং কত সালে আম, রচনা করা হয়। যদি প্রশ্ন আসে যে মহুয়ার পালা কোথায়, আম, কোন অঞ্চলকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং কোন অঞ্চলে, ঠিক আছে, তাহলে আপনারা লিখবেন অবিভক্ত বঙ্গের ময়মনসিংহে বর্তমান নেত্রকোনা। এটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে, শুধু ময়মনসিংহ দিলে উত্তরটা একটু কম সঠিক হতে পারে, কিন্তু যখন আপনি সম্পূর্ণটা উল্লেখ করবেন তখন আপনার সেখানে মার্ক কাটার কোনো
সম্ভাবনা থাকবে না। তো এই মহুয়ার পালা হচ্ছে দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে 24টি অধ্যায়ে বিভক্ত করেন এবং ময়মনসিংহ গীতিকায় মহুয়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 23 ভাষায় মুদ্রিত হয় এবং মহুয়া গাছের নাম ধরেই মহুয়ার পালা। তো এখানে মূলত আসলে মহুয়া একটি গাছ, সেই গাছের নাম ধরে মহুয়ার পালাটা তৈরি হয়েছে। তবে আমরা এখানে পাবো হচ্ছে মহুয়ার পালা মূলত হচ্ছে একটি ঘটনা, ঠিক আছে, একটি উপন্যাসের মতো, যেগুলো আসলে গান আকারে ধারা আকারে হচ্ছে করা হইতো, মানে পালা করা হইতো আর কি। তো মহুয়ার পালার রসিয়তা হচ্ছে দিসকানায়। এই প্রশ্নটা খুবই আসে যে মহুয়ার পালার রসিয়তা কে। তো রসের দিক থেকে রোমান্টিক ট্র্যাজেডির ঘরানার কাব্য বলা যায় মহুয়ার পালাকে। মহুয়ার পালা আসলে এখানে যেহেতু একটা প্রেমের ঘটনা আছে, প্রেমের কাহিনী আছে, তো এই জন্য আমরা এটাকে রোমান্টিক একটি ঘটনা বলতে পারি এবং ট্র্যাজেডি হওয়ার পিছনে হচ্ছে একটি কারণ আছে। আপনারা কি কেউ মহুয়ার পালা পড়ছেন? এখানে এর আগে পড়ছেন? জি আপু, ইন কোর্সে সম পড়ছি। তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে মহুয়ার পালাকে আমরা কেন ট্র্যাজেডি একটি ঘটনা বলতেছি এবং রোমান্টিক কেন বলতেছি। আমি আসতেছি পরে। তো মহুয়ার পালায় হচ্ছে আমরা যে চরিত্রগুলো পাবো, এখানে মূলত আমরা 3টা চরিত্র পাবো। 1 নাম্বার হচ্ছে নদের চাঁদ, 2 নম্বরে হচ্ছে মহুয়া। নদের চাঁদ হচ্ছে নায়ক, মহুয়া হচ্ছে নায়িকা, হুমরা বেদ হচ্ছে নায়িকার বাবা। ঠিক আছে, বাবা বলতে পালিত বাবা। ওকে, তো এটা রচনা হয় 1650 সাল। এই পালায় মোট এতটি ছত্র আছে, 889টি ছত্র আছে। তো দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে 24টি অধ্যায়ে বিভক্ত করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই প্যারাটুকু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো করে এটাকে মনে রাখবেন, ঠিক আছে। তো আমরা এখানে পাইলাম 1650 সালে এটি রচিত হয় এবং এগুলোকে যদি ছত্র আকারে ভাগ করা হয়, এজন্য 889টি ছত্র আছে এবং এটির লেখক হচ্ছে দিসকানাই এবং সংগ্রাহক হচ্ছে দীনেশচন্দ্র সেন। তিনি হচ্ছে আবার এটাকে 24টি অধ্যায়ে বিভক্ত করেন। যেহেতু বিশাল বড় একটা ঘটনা, এজন্য এটাকে 24টি অধ্যায়ে ভাগ করছেন, একটা একটা করে পাঠ করছেন, যাতে মানে পালাটা কিছুটা নাটকের মতো উপস্থাপন করা হয়, উপস্থাপন করার জন্য যাতে সহজ হয়, এজন্য এখানে অনেকগুলো ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এটি মূলত একটি রোমান্টিক ট্র্যাজেডি ঘটনা, মানে একটি প্রেমের কাহিনী এবং এখানে যে ঘটনাটা হয় সেটি হচ্ছে আহ ঘটনাটা এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তো ঘটনা আসলে কঠিন না, আপনারা পড়লেই বুঝবেন। আমি জাস্ট 2-3 লাইনে ঘটনাটা বলে দিচ্ছি, তাহলে আর এখানে বেশি সময় লাগবে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে নদের চাঁদ, আমরা একজন হচ্ছে আহ রাজার ছেলেকে ধরি। নদের চাঁদ হচ্ছে একজন জমিদারের ছেলে বলা যায়, ঠিক আছে, সুদর্শন জমিদারের ছেলে। আর সেখানে হচ্ছে কি মহুয়া আর হচ্ছে হুমরাবেদ। তো মহুয়া হচ্ছে হুমরাবেদের পালিত মেয়ে আর নদের চাঁদ হচ্ছে জমিদারের ছেলে। তো মহুয়ারা হচ্ছে সাঁওতাল ধর্মাবলম্বী, ঠিক আছে, তারা সাঁওতাল। তো সাঁওতালরা কি করে, বেদে বেদে সাঁওতাল, ওরা হচ্ছে মানে নির্দিষ্ট তাদের কোনো বাসস্থল নাই, তারা বিভিন্ন জায়গায় যায়, গিয়ে হচ্ছে আম, মানে আম, একটু করে আর কি, ঘর যে তৈরি করে করে হচ্ছে থাকে, তারা স্থায়িত্ব না অস্থায়ী ভাবে যে ঘরগুলো তৈরি করে ওগুলোকে কি বলে আমার এই মুহূর্তে মনে নাই। তো আপনারা দেখছেন যে সাঁওতালরা হচ্ছে নদীর, যাযাবর হ্যাঁ, যাকে। নদীর নদীর ধারে বা হচ্ছে কোনো ফাঁকা জায়গায় বা জঙ্গলের মধ্যে হচ্ছে ছোট ছোট ঘর করে হচ্ছে পলিথিন দিয়ে বা হচ্ছে দিয়ে চট্টর দিয়ে আর কি ছোট ছোট ঘর করে করে তারা তাবু অস্থায়ী তাবু। ভাবে, হ্যাঁ হ্যাঁ, তাবু করে, রাইট, তাবু তাবু করে করে হচ্ছে থাকে। তো আম, নদের চাঁদা হচ্ছে জমিদার, তো তাদের এলাকার নাম হচ্ছে সুসং দুর্গাপুর, ঠিক আছে। এই সেখানে হচ্ছে ওই হুমরা বেদে তার দলবল নিয়ে মহুয়াকে নিয়ে তারা ওই তাদের গ্রামে যায় এবং ওখানে গিয়ে হচ্ছে বসতি করে। বসতি করার পরে হচ্ছে মহুয়ারা তো হচ্ছে প্রতিদিন করে ওই সাপুরে খেলা দেখায় এবং সেখানে একটি মেলার আয়োজন করা হয় যেখানে মহুয়া নাচা গানা করে, ঠিক আছে। ওখানেই নদের চাঁদ হচ্ছে মহুয়াকে দেখতে পায়। দেখতে পারার পর হচ্ছে তাদের কি হয়, একটা নদের চাঁদে হচ্ছে মহুয়াকে দেখে খুবই মানে তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সে হচ্ছে মহুয়াকে ভালোবেসে ফেলে এবং মহুয়াকে হচ্ছে প্রেমের প্রস্তাব দেয়। তো মহুয়া বলে আপনি তো জমিদারের ছেলে, তো আপনার সাথে আমার কিভাবে সম্পর্ক হবে, এরকম করতে করতে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, যে সম্পর্কটা হচ্ছে হুমরা বেদে মেনে নেয় না। আর হুমরা বেদে মেনে না নেওয়ার কারণ হচ্ছে যে মহুয়া হচ্ছে তাদের দলের একমাত্র হচ্ছে মানে
মূল ফোকাস। তারা মানে মহুয়াকেই হচ্ছে আম, ওই মূল আকর্ষণ হিসেবেই হচ্ছে তাদের দলের যে আকর্ষণ, মূল আকর্ষণই হচ্ছে মহুয়া। মহুয়াকে কাজে লাগায় তারা হচ্ছে তাদের যে রুটি রোজগারের হচ্ছে যে উপায় সেটা মহুয়া। মহুয়াকে তারা ব্যবহার করে, ঠিক আছে। এজন্য তারা হুমড়া বেঁধে হচ্ছে চালাকি করে মহুয়াকে হচ্ছে যে নদের চাঁদ আছে তার সাথে সম্পর্কটা মেনে নেয় না, এবং মেনে না নেওয়ার কারণেই হচ্ছে অনেক ঝামেলাঝাটি করে, সেখান থেকে চলে যায় মহুয়াকে নিয়ে। কিন্তু নদের চাঁদ তো তার পিছন ছাড়ে না, সে হচ্ছে সেখান পর্যন্ত চলে যায়, গিয়ে হচ্ছে আহ এক পর্যায়ে তারা বিয়ে করে। বিয়ে করার পর হচ্ছে আম, পরে তো হচ্ছে মহুয়াকে নিয়ে গিয়ে হচ্ছে মেরে ফেলে। মেরে ফেলার পর হচ্ছে তারপর হচ্ছে নদের চাঁদও মরে যায়, ঠিক আছে। তো মরে যাওয়ার কারণে এটাকে একটি ট্র্যাজেডি রোমান্টিক ঘটনা বলা হয়েছে, ঠিক আছে। মূলত হচ্ছে মহুয়ার পালা হচ্ছে এটা একটা ঘটনা, ঠিক আছে। তো এরপর আমরা পাবো হচ্ছে দেওয়ানা মদিনা, ঠিক আছে। তো দেওয়ানা মদিনার ঘটনা হচ্ছে যে একজন মহিলাকে কেন্দ্র করে। তো এখানে দেওয়ানা মদিনা আবার হচ্ছে মনসুর বয়াতি রচিত। মনসুর বয়াতি হচ্ছে দেওয়ানা মদিনা রচনা করছেন, এবং এই পালাটি প্রকাশ পেয়েছে গ্রাম বাংলার এক বধূ মদিনার তার স্বামীর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসাকে কেন্দ্র করে, ঠিক আছে। তো দেওয়ানা মদিনার ঘটনাটা আসলে বানিয়াচংয়ের দেওয়ানদের সম্বন্ধে গাথা, ঠিক আছে। বানিয়াচং একটা জায়গা না, সেখানকার যে দেওয়ান মানে আহ, বিশেষ যে ফ্যামিলি এবং সুপরিচিত যে পরিবার, সে পরিবার হচ্ছে কি একটা পরিচিতি হচ্ছে কি দেওয়ান ট্যাগ বলা যায় আর কি। তো এই ওই ফ্যামিলিকে নিয়ে, ওই পরিবারকে নিয়ে এই ঘটনাটি এখানে রচিত হয়েছে। তো এই গানে ধনু নদীর উল্লেখ আছে। দিগলহাটি গ্রাম খুঁজিয়া পাওয়া গেল না, ইহার লেখক মনসুর বয়াতি সম্বন্ধে নাম ছাড়া আর কিছু জানিতে পারা যায় নাই। কবি যে নিরক্ষর ছিলেন তাহা যেমন তাহার কাব্য পাঠে স্পষ্ট বোঝা যায়, তিনি যে প্রকৃত কবিত্বশালী করুণ রসে সুপুরুষ ছিলেন এটা একটি ঘটনা। তো এখানে দেওয়াই আছে। তো যাই হোক, ঘটনাটা মূলত হচ্ছে কি যে এখানে আমরা উল্লেখযোগ্য চরিত্র পাচ্ছি হচ্ছে মদিনা, ঠিক আছে। তো মদিনা হচ্ছে তার স্বামীর প্রতি তার এত পরিমাণে বিশ্বাস এবং ভালোবাসা, তো সে এই বিশ্বাস ভালোবাসা নিয়েই মরে গেছে, তবুও তার স্বামীকে সে অবিশ্বাস করতে পারেনি। তো আহ, এখানে ঘটনাটা শুরু হয়েছে যে সে মদিনা হচ্ছে মদিনার স্বামীর নাম আসলে আমার এই মুহূর্তে মনে নাই। কারো কি মনে আছে, একটু বলবেন? মদিনা আলাল এই দুলাল নাকি? আলাল কি নাম? দুলাল তো তারা ভাই, দুই ভাই। দুলাল মহুয়ার দুলাল নদে আবু মহুয়া যদি বলেন তাইলে তো নদের চাঁদ। মহুয়া যদি বলেন নাকি, মহুয়া আর না, এমনি হইলে দুলাল। মহুয়া না, এটা হচ্ছে আপনার মূলত মহুয়া না। দুলাল আহ মদিনা, মদিনা দেওয়া না। দুলাল না দেওয়ানা আপু? মদিনা। তো দেওয়ানা মদিনের এখানে হচ্ছে মূলত চরিত্র আমরা পাবো হচ্ছে দুই তিন চারটা চরিত্র পাবো, ঠিক আছে। চারটা চরিত্রের মধ্যে হচ্ছে মদিনা একটা চরিত্র, মদিনার স্বামী হচ্ছে একটা চরিত্র, আর দুই যে ভাই আছে তারা, তাদের যে সন্তান, এই সন্তান দুইজন হচ্ছে দুইটা চরিত্র, ঠিক আছে। উম, তো এখানে চারটা হচ্ছে প্রধান চরিত্র, ঠিক আছে। এক মিনিট, আমার এখানে আছে, জাস্ট অ্যাড করা হয়নি। আপু ওই দুলাল না নাকি নাম, নাকি ভুল হচ্ছে? আমার এখানে আছে, নোট করাই আছে, একটু ওয়েট করুন। দুলাল, আলাল দুলাল হচ্ছে ওনারা দুই ভাই।
একটু wait করেন। ও এখানে হচ্ছে সোনাফার দেওয়ান এবং মেয়ের অত্যাচার করতে একটু ও এখানে হচ্ছে দেওয়ান সোনাফার দেওয়ান, ঠিক আছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে সোনাফার দেওয়ান, ঠিক আছে। মদিনা হচ্ছে একটি চরিত্র, সোনাফার দেওয়ান আর একটি চরিত্র, আলাল দুলাল হচ্ছে তাদের সন্তান, 2 সন্তান, বুঝতে পারছেন? তো এই মদিনা হচ্ছে সে মৃত্যুসজ্জায় মানে অসুস্থ হয়ে যায়, কিন্তু তার স্বামীকে সে কথা দিয়েছিল যে আমি যদি মরে যাই, অসুস্থ ছিল তো, বলছে যে আমি যদি মরে যাই তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করিও না, আমার বাচ্চাদেরকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তার, এটা একটু শেষের দিকের ঘটনা, তার প্রথম দিকের ঘটনা আমি বলি। তো দেওয়ানা মদিনা হচ্ছে মদিনাকে উল্লেখ করেই পুরো ঘটনাটা হচ্ছে সেখানে ঘটেছে। তো মদিনা তো একজন মহিলা, এটা বুঝতেই পারতেছেন। তো মদিনা হচ্ছে তার স্বামীর প্রতি খুবই ভালোবাসা ছিল। তো সোনাফার দেওয়ান হচ্ছে বাণিজ্য করার জন্য অন্য একটা জায়গায় চলে যায়, অন্য একটা জায়গার। আপু একটু ভুল হইতেছে। ভুল হচ্ছে? আপু মদিনা, হ্যাঁ মদিনা হচ্ছে আপনার দুলালের প্রথম স্ত্রী, আর সোনাফারের 2টা ছেলে হচ্ছে আলাল আর দুলাল। আর মদিনা দুলালের 2টা সন্তান আছে, সুরুজ আর জামাল। জি, হয়তো এটাই তাহলে মদিনার স্বামীর নাম কি হচ্ছে? দুলাল দুলাল। হালালের ভাই দুলাল। হ্যাঁ দুলাল। তো ওনাদের আবার 2টা সন্তান আছে না? 2জন হ্যাঁ হ্যাঁ, সুরুজ আর আপনার হচ্ছে জামাল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সুরুজ আর জামাল, তাই না? তো আলাল দুলাল, ও ঠিক আছে। তাহলে হচ্ছে মদিনার শ্বশুরের নাম হচ্ছে সোনাফার দেওয়ান, রাইট? জি আপু ঠিক আছে। জি, মদিনার শ্বশুরের নাম হচ্ছে সোনাফার দেওয়ান এবং তার 2জন ছেলে হচ্ছে আলাল আর দুলাল। এরপর হচ্ছে দুলালের ওয়াইফ হচ্ছে মদিনা, তাই না? আপু এখানে মমিনা আমিনা আলাদুল্লাহর স্ত্রী। মমিনা আমিনা না, এখানে মদিনাই হচ্ছে মূলত মূল চরিত্র আর কি, প্রধান চরিত্র হচ্ছে মদিনা। মদিনার স্বামী হচ্ছে দুলাল, ঠিক আছে। আপু আইটা চরিত্র হচ্ছে মমিনা আমিনা। ওটা না হচ্ছে যে মমিনা, হ্যাঁ হ্যাঁ বলেন। ওটা হচ্ছে যে দেওয়ান সেকেন্দারের কন্যাদ্বয় আলাদুল্লাহর স্ত্রী। দেওয়ান সেকেন্দারের কন্যাদ্বয় আলাল দুলালের স্ত্রী মমিনা আমিনা। এটা কোথায় পাইছেন আপনি? আপু এটা একটা চরিত্র। এটা তো আমি শুনলাম ফার্স্ট। না, ওটা তো এরকম হওয়ার কথা না। এখানে মূলত ঘটনা হচ্ছে যে মদিনা হচ্ছে তার স্বামীকে খুবই ভালোবাসে এবং তার স্বামী হচ্ছে হ্যাঁ দুলাল, ঠিক আছে। দুলালকে সে এত পরিমাণে ভালোবাসে যে হচ্ছে দুলাল অন্য জায়গায় যায় বাণিজ্য করতে গিয়ে, সেখানে একটা বিয়ে করেন এবং যার ইয়েতে ছিল, আহ যার বাসায় ছিল তার মেয়েকেই বিয়ে করেন, ঠিক আছে। ওনাকে বিয়ে করার পর হচ্ছে তিনি তালাকনামা পাঠান হচ্ছে হচ্ছে মদিনাকে। মদিনাকে যখন তালাকনামা পাঠান, তো এই তালাকনামা মদিনা হাতে পাওয়ার পরও বিশ্বাস করেন না যে তার স্বামী তাকে তালাকনামা পাঠাইছে, ঠিক আছে। ঘটনা মূলত হচ্ছে এরকমই। তো আপু সেখানে আগেরটা কথা হচ্ছে জি জি, দেওয়ান সেকেন্দারের হচ্ছে যে কন্যা হচ্ছে যে মমিনা আমিনা, যে যথাক্রমে পরবর্তী আলাদুল্লাহর স্ত্রী হয়। আমি ঠিক আসলে এখন বলতে পারতেছি না শিওর, আপনারা এটা একটু দেখে নিন, ঠিক আছে। তো ঘটনা আপু দেওয়ান সেকেন্দার হচ্ছে আপনার ওই যে আলাল যেখানে কাজ করে ওনার সে আর কি, মানে তার 2 কন্যার তারপর পর সাথে আলাল আর দুলালের পরবর্তীতে হয়তো বিয়ে হয়।
আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এটার একটু বিস্তারিত আমি অ্যাড করে দিব, আমার এখানে নোট করাই আছে, যেটা তোলা হয়নি, যে মিস্টেক হয়ে গেছে আর কি। তো আপনারা এটা একটু ভালো করে ক্লিয়ার করে নিয়ে আমি এখানে দিয়ে দিব যে ঘটনাটা আর কি আছে। ঠিক আছে, তো আমি ঠিকঠাক বলতে পারতেছি না কারণ আমার ওইভাবে একটু দেখা হয়নি আর কি। তো এই হলো এখানকার ঘটনা। এরপর হচ্ছে আমরা পাবো হচ্ছে ঠাকুরমার ঝুলি। ঠিক আছে, তো ঠাকুরমার ঝুলিতে হচ্ছে আমরা যে গল্পগুলো পাবো, এগুলো মূলত হচ্ছে রূপকথার গল্প। ঠিক আছে, আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে হচ্ছে যে রূপকথার গল্প শোনাই। তো এই ছোট ঠাকুরমার ঝুলির সংকলক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, তো এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হচ্ছে তিনি ঠাকুরমার ঝুলি সংগ্রহ করেন এবং তিনি কিছু রচনাও করেন। তো এগুলো হচ্ছে তৎকালীন সময়ে ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এগুলোকে হচ্ছে সংগ্রহ করা হয়। তো এটার মূলত উদ্দেশ্য হচ্ছে যে ঠাকুরমার ঝুলি বা হচ্ছে রূপকথার গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদেরকে হচ্ছে আনন্দ এবং উল্লাস এবং ছোট বাচ্চাদের হচ্ছে মনোরঞ্জন করার জন্য এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো তৎকালীন সময়ে তো হচ্ছে ওইভাবে লিখিত সাহিত্য ছিল না, এগুলো মানুষ জাস্ট এক একজন মুখে মুখে তো বলছে, বলে কারো ভালো লাগছে সে ওইটা আরেকজনকে বলছে, আবার সে আরেকজনকে বলছে, এরকম করেই হচ্ছে এই সাহিত্যগুলো চলে আসছে, এগুলোর কোনো লিখিত বিধান নাই, মৌখিক বিধান। ঠিক আছে, তো এখানে হচ্ছে ঠাকুরমার ঝুলিতে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সে মূলত হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য কিছু ঠাকুরমার ঝুলি আছে এবং কয়েকটি গ্রন্থ আছে এবং কয়েকটি হচ্ছে আপনার পদ আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 84টি চিত্র সংবলিত ঠাকুরমার ঝুলির চিত্র অঙ্কন করেছেন গ্রন্থাগার স্বয়ং। তো গ্রন্থটি প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে কলকাতা ভট্টাচার্য অ্যান্ড সন্স প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছেন। এখানে আবার হচ্ছে ঠাকুরমার ঝুলির এক যে বই আছে সেই বইয়ের মূলত মূল ভূমিকা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরপর থেকে হচ্ছে শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে, রীনা প্রেতিশ নন্দী কর্তৃক অনুষ্ঠিত এর একটি ইংরেজি সংস্করণ বের হয়েছে। ঠিক আছে, তো এই ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথার গল্প, এই রূপকথার গল্প হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, রূপকথার গল্প আসলে আমরা কল্পনায় তৈরি করি, এটা কিন্তু বাস্তবিক কোনো রূপ নেই। তো আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে রূপকথার গল্পর সাথে মানুষের বাস্তব কল্পনা বাস্তব ভাবনার আহ, মানে সত্যটা কতটুকু। ঠিক আছে, এবং রূপকথার গল্পের যে বৈশিষ্ট্য বা ঠাকুরমার ঝুলি গল্পের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো লেখার জন্য বলা হবে। ঠিক আছে, তো সেগুলো তো আপনাকে গাইড থেকে করতে হবে। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলি হচ্ছে ছোট বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য, এর সাথে হচ্ছে বাস্তবিক কোনো মিল নেই এবং সম্পূর্ণটাই হচ্ছে কাল্পনিক। আর আমাদের হচ্ছে কাল্পনিক বলতে হচ্ছে যেটা আমরা হচ্ছে কল্পনায় ভাবি, যেটা কখনো বাস্তব হতে পারে না। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে ঠাকুরমার ঝুলি। তো ঠাকুরমার ঝুলি হচ্ছে মধ্যযুগে রচিত হলেও এটি আধুনিক যুগে এসেও কিন্তু কিছু প্রচলন এটা আছে। যেমন আমরা এখনো রূপকথার গল্পগুলো হচ্ছে বাচ্চাদেরকে শোনাই তাদের মনোরঞ্জন করার জন্য, এবং এখনো অনেক কার্টুন তৈরি হয় ওই ছোট বাচ্চাদের দেখার জন্য। ঠিক আছে, তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শেষের দিকে এসে তিনি কিছু ভূমিকা রাখছেন এই শাখাটিতে। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে ঠাকুরমার ঝুলি। এরপর হচ্ছে লোকছড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লোকছড়া। তো লোকছড়া হচ্ছে আহ খুবই সহজ, হয়তো এখানে নাম দেখে মনে হচ্ছে যে এটা খুবই কঠিন হতে পারে। ঠিক আছে, আসলে একদমই না। যেমন এখানে লোকছড়া হচ্ছে আম, মানে আমরা বাচ্চাদেরকে ঘুমানোর জন্য এবং মানুষের মুখে মুখে যে ছড়াগুলো হচ্ছে উচ্চারিত হইতো, ঝঙ্কারময় পদ্য যেটাকে বলা যায়, এবং সর্বিত্র ছন্দে রচিত, এটি সাহিত্যের একটি প্রাচীন শাখা। তো যিনি ছড়া লেখেন তাকে ছড়াকার বলা হয়। ঠিক আছে, তো লোকছড়া আমরা পাচ্ছি হচ্ছে ছেলে ভুলানো ছড়া, ঘুম পাড়ানি ছড়া। তো আমরা মজা করে হচ্ছে কোনো বাচ্চাকে হচ্ছে ছেলে ভুলানো ছড়া বলতে পারি। ঠিক আছে, কোন একটা ছড়া বললাম, তার ভালো লাগলো, সে হচ্ছে ভুলে যাবে, তার মন ভুলে যাবে এবং সে আহ, আমাদের শর্তে রাজি হয়ে যাবে, বিষয়টা এরকম। তারপর ঘুম পাড়ানোর জন্য আমরা যে বলি যে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি আসো,
খাট নেই পালং নেই চৌকি পেতে বসো। ঠিক আছে, আমরা এরকম করে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য যে ছড়াগুলো বলি এগুলো হচ্ছে কি লোকছড়ার মধ্যে পড়ে। তো আহ প্রাচীন যুগে আসলে এই ছড়াগুলোর খুবই প্রচলন ছিল, যেটা এখন কিন্তু আর নাই। এখন তো অনেক মানুষ আধুনিক হয়ে গেছে, তো এখন বাচ্চাকে ঘুমানোর সময় দেখা যায় যে ফোন স্ক্রিন শেয়ার করতেছে, স্ক্রিন দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, কার্টুন দেখাচ্ছে, দেখে দেখে ঘুম পাড়াচ্ছে। তো আমরা যখন বড় হয়েছি বা আমাদের এর আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, মানে প্রাচীন কাল, মধ্যযুগ বলেন বা হচ্ছে আধুনিক যুগের প্রথম দিক বলেন, তখন কিন্তু হচ্ছে এই লোকছড়াগুলোর প্রচলন ছিল অনেক বেশি। আর এই লোকছড়াগুলোর হচ্ছে লিখিত কোনো বিধান নাই এবং কে তৈরি করছে এটা কিন্তু বলা যায় না। তো এগুলো হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল এবং মানুষের মুখে মুখে প্রচলিত হওয়ার কারণেই হচ্ছে এগুলো আমরা কোনো লিখিত বিধান পাচ্ছি না। ঠিক আছে, এগুলো শুধু মৌখিক বিধান আছে। তো লোকছড়া হচ্ছে এগুলোই, ঘুম পাড়ানি এবং ছেলে ঘুমানোর ছড়া নিয়ে লোকছড়া। তো এখানে বলছে যে তবে পদ্য, কবিতা এবং ছড়ার মধ্যে মূল পার্থক্য হচ্ছে পদ্যের বক্তব্য সহজবোধ্য এবং স্পষ্ট। তো এখানে যে বিষয়গুলো আছে, তো এখানে আসলে যে লোকছড়াগুলো আছে এগুলো সর্বিত ছন্দে হলেও কিন্তু এগুলো কবিতার আসলে রুলস রেগুলেশন মানে না। কারণ কবিতার রুলস রেগুলেশন গুলো তৈরি করা হয়েছে মধ্যযুগে এসে। তো প্রাচীন যুগে তো হচ্ছে ওরকম কোনো ইয়ে ছিল না, যে যে যার মতো করে লিখে গেছে, যে যার মতো করে বলে গেছে। অনেকের কোনো মৌখিক বিধান ছিল, লৌকিক বিধান ছিল না, মৌখিক ছিল। তো এই হচ্ছে এখানকার তো লোকছড়ার মূল বিষয় আর কি। ঠিক আছে, তো আপনারা পড়ে নিন, তাহলে আরো বেশি করে ভালো করে জানতে পারবেন। তো এরপর আমরা পাবো হচ্ছে ডাক ও ফনার বচন। ঠিক আছে, মিনিটের টাইমটা শেষ হয়ে যাবে, আর 8 মিনিট সময় আছে। আপু একটা কোশ্চেন ছিল।